চ্যাপ্টার ১৫৭ স্বপ্নের সেই জিনিস। না, আমরা মোটেও। ক্লাইন মোরেত্তি প্রতিবাদ করার সুযোগ পাওয়ার আগেই বেনসন মোরেটি হেসে কথা কেড়ে নিল। যদিও এলিজাবেথ আসলেই একটু ছোট আর ওর পরিবার আমাদের চেয়ে অনেক বেশি অবস্থা সম্পন্ন, তবু আমার মনে হয় তোমাদের দুজনকে একসাথে বেশ মানাবে। তবে তোমাকে হয়তো আরও কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। ও এখনও পাবলিক স্কুলে পড়ছে আর সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। বিয়ে নিয়ে চিন্তাভাবনা করা উচিত আরও ৬-৭ বছর পর। অবশ্য তোমরা চাইলে তার আগেই আংটি বদল করে রাখতে পারো। তোমরা কি এত দূরের কথা না ভেবে পারো না? ক্লাইন একটা গভীর শ্বাস নিল। আমি এলিজাবেথকে পছন্দ করি না, বা আরও স্পষ্টভাবে বলতে গেলে আমার চেয়ে অনেক ছোট কোনো মেয়েকে আমার পছন্দ না। আমার বরং একটু পরিণত মেয়েদেরই বেশি ভালো লাগে। সত্যি বলতে বয়সের পার্থক্যটা যুক্তিসঙ্গত হলে আমি যে কাউকেই মেনে নিতে পারি, শুধু এখন না। সে বিরক্ত হয়ে মনে মনে যোগ করল, তোমার পরিণত মেয়েদের পছন্দ? মেলিসা মোরেত্তি ভ্রু কুঁচকাল। তাহলে তো তোমার বিয়ের বিষয়টা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা উচিত। ক্লাইন তার বোনের এই অদ্ভুত যুক্তির মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না। সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, কেন? মেলিসা খুব গম্ভীরভাবে বুঝিয়ে বলল, বিয়ের জন্য টাকা জমাতে জমাতে তোমার বয়স ২৫-এর কাছাকাছি হয়ে যাবে। তোমার চেয়ে পরিণত মেয়েদের ওই বয়সে পৌঁছাতে পৌঁছাতে হয় বিয়ে হয়ে যাবে, নয়তো আংটি বদল হয়ে যাবে। তুমি কি তখন কোনো বিধবার পেছনে ছুটতে চাও? কি সব আজেবাজে কথা। ক্লাইন বোকার মতো চেহারা করে ম্যান্ডারিন ভাষায় মনে মনে ভাবল। বেনসন হাসল আর বোনের কথার প্রতিবাদ করে বলল, মেলিসা, তুমি ব্যাপারটা বুঝতে পারছ না। আজকালকার দিনে মধ্যবিত্ত সমাজে ৩০-এর কোঠায় থাকা অবিবাহিত বা আংটি বদল না হওয়া মেয়ে দেখাটা মোটেও বিরল কোনো ঘটনা না। ওরা বেশিরভাগই এভারনাইট গডেসের অনুসারী, আর ওদের সবারই নিজেদের খরচ চালানোর ক্ষমতা আছে। মনোমতো না হলে কোনো একটা বিয়েতে আটকে থাকার চেয়ে ওরা একা থাকতেই বেশি পছন্দ করে। হ্যাঁ, আমি ফ্যামিলি ম্যাগাজিনে ঠিক এমনটাই পড়েছিলাম। তাই নাকি? মেলিসা তো শেষমেশ মাত্র ১৬ বছরের একটা মেয়ে। এসব বিষয়ে তার খুব একটা ভালো জানাশোনা ছিল না। ভাইবোনদের এই আলোচনা নিয়ে মেতে উঠতে দেখে ক্লাইন একটু কেশে বলল, পরিণত বলতে আমি আসলে মানসিক অবস্থার কথা বুঝিয়েছি। তাদের যে আমার চেয়ে বয়সে বড় হতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া বিয়ে নিয়ে যার চিন্তিত হওয়া উচিত সে হল বেনসন। আমাকে মাফ করে দিও ভাই, আমার আর কোনো উপায় ছিল না। সে মনে মনে ক্ষমা চেয়ে নিল। খোট খোট। মেলিসা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর জোরে জোরে মাথা নাড়ল। কথাটা একেবারে ঠিক। বেনসন যখন মধ্যবিত্তদের বৈবাহিক সমস্যা নিয়ে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে হঠাৎ কেঁপে উঠল। সে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা বোনের দিকে তাকালো আর বলল, আমি এখন জীবনের একটা বড় মোড়ে এসে দাঁড়িয়েছি। আমাকে এখন পড়ার পেছনে পুরো মনোযোগ ঢেলে দিতে হবে। আমি আমার স্বপ্নের মেয়ের পেছনে ছোটায় তখনই আত্মবিশ্বাসী হব যখন আমার নিজের মনের মতো একটা চাকরি আর বেশ ভালো পরিমাণ জমানো টাকা থাকবে। কেবলমাত্র তখনই আমি তাকে একটা সুন্দর জীবন দিতে পারব। ক্লাইন আর মেলিসা থমকে গেল, তারপর একসাথে জিজ্ঞেস করল, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? বেনসন, যে কিনা শুধু কথার কথা হিসেবেই জবাবটা দিয়েছিল, সে বেশ চমকে গেল। সে তাড়াহুড়ো করে মাথা নাড়াল। না, আমি তো শুধু একটা উদাহরণ দিচ্ছিলাম। হিলস্টন বড়োতে ব্যাকল্যান্ডের একটা অন্ধকার আর বিষণ্ণ বাড়িতে হাতে একটা গাঢ় রঙের পাইপ নিয়ে নেভানো ফায়ারপ্লেসের সামনে একটা রকিং চেয়ারে চুপচাপ বসেছিল কাঁচাপাকা চুলের এক মাঝবয়সী লোক। সে সোফায় বসে থাকা অতিথির দিকে তাকাল। সে ছিল এই ভবনের মালিক আইসেনগার্ড স্ট্যান্টন, বেশ নামডাকওয়ালা একজন প্রাইভেট ডিটেকটিভ। তবে সে কোনো অফিস খোলেনি, শুধু তাকে সাহায্য করার জন্য কিছু সহকারী ভাড়া করে রেখেছে। সাদা শার্ট আর কালো ভেস্ট পরা আইসেনগার্ড পাইপটা ঠোঁটের কাছে নিল আর নেশাগ্রস্তের মতো ধোঁয়া টেনে নিয়ে ধীরে ধীরে ছাড়ল। ৩০ মিনিট পরামর্শের ফি হল ১ পাউন্ড। আমি তোমাদের জায়গায় থাকলে ১ সেকেন্ডও নষ্ট করতাম না। তার সামনের সোফায় বসে থাকা দুজন নারী হল ফোর্সওয়াল আর শিও দেরেচা। তারা ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস সম্পর্কিত কিছু তথ্য পেয়েছিল এবং এই ডিটেকটিভকে দিয়ে তাদের লক্ষ্যের অভ্যাস আর কাজগুলোকে একত্র করতে চেয়েছিল। অবশ্যই তারা চিল্লাঙ্গোসের নামটা সরিয়ে ফেলেছিল আর অতিপ্রাকৃত ঘটনাগুলোর বিবরণও বদলে দিয়েছিল। শিও দেরেচা নথিপত্র ভরা ফোল্ডারটা আইসেনগার্ডের সহকারীর হাতে তুলে দিল। সোনালি ফ্রেমের চশমা পরা বাদামি চুলের এক তরুণ। মিস্টার ডিটেকটিভ, আমি আশা করি আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো ব্যবহার করে আপনি লক্ষ্যের কাজের মধ্যে তার অভ্যাসগুলো খুঁজে বের করতে পারবেন। যদিও সে খুব একটা লম্বা ছিল না, তবুও শিও দেরেচা যখন সোজা হয়ে বসে ভারী গলায় কথা বলছিল তখন তার মধ্যে একটা কর্তৃত্বের ছাপ ছিল। আইসেনগার্ড তার দিকে তাকিয়ে রইল আর সহকারীর কাছ থেকে ফাইলের স্তূপটা নিল। সে ফোল্ডারটা খুলল আর ভেতরের কাগজপত্রগুলো বের করল। সে তার পাইপটা নামিয়ে রাখল আর একটা পাতাও বাদ না দিয়ে মনোযোগ দিয়ে পাতার পর পাতা পড়তে লাগল। ১০ মিনিট পর এই ভদ্রলোক ধীরে ধীরে হাতলে টোকা দিল। লক্ষ্যের বাতাসের প্রতি একটা পাগলামি আছে। সে ধুলোর রাজধানী ব্যাকল্যান্ডের কোনো দূষিত এলাকায় বেশি দিন থাকবে না।
অন্য কথায় সে এমপ্রেস বড়, ওয়েস্ট বড়, হিলস্টন বড়, চেরউড বড় অথবা নর্থ বড় শহরতলিতে থাকতে পারে। লক্ষ্য হল একটা মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার যার প্রতি একদিন অন্তর অন্তর কাউকে খুন করার একটা নেশা আছে। তার সবচেয়ে যুক্তিযুক্ত কাজ হবে এমন সব ভবঘুরেদের লক্ষ্য বানানো যাদের যাওয়ার কোনো জায়গা নেই। এমনকি পুলিশের কাছেও ব্যাকল্যান্ডে ঠিক কতজন ভবঘুরে আছে তার কোনো সঠিক হিসাব নেই। লক্ষ্য এমন কোনো এলাকায় থাকবে না যা নর্থ বড় বা ব্যাকল্যান্ড ব্রিজের খুব কাছে বা খুব দূরে, যেখানে ভবঘুরেদের আনাগোনা সবচেয়ে বেশি। নিজের খুব কাছের কাউকে শিকার বানানোটা একটা আনাড়ি লোকের কাজ হবে। সেটা আপনাদের বর্ণনার সাথে একদমই মিলছে না। যদি লক্ষ্যকে খুন করার মতো কাউকে খুঁজে পেতে অনেক বেশি সময় ব্যয় করতে হয়, তাহলে সে হয়তো নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আর এমন কোনো অপরাধ করে বসবে যার কারণে সে সহজেই ধরা পড়ে যাবে। লক্ষ্য একজন অভিজ্ঞ নাবিক আর জলের মধ্যে তার চলাফেরার ক্ষমতাও অসাধারণ। যুক্তি দিয়ে ভাবলে সে জল থেকে খুব বেশি দূরে কোথাও থাকবে না। যদি অপ্রত্যাশিত কিছু ঘটে, তবে পালানোর জন্য এটাই হবে তার সেরা উপায়। সংক্ষেপে, আমরা লক্ষ্যের সম্ভাব্য কাজ করার এলাকাটা একটা ছকে আনতে পারি। তার ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার কাছাকাছি কোথাও থাকা উচিত, হয়তো টাস্ক নদীর দুই তীরের কাছাকাছি কোথাও, ওয়েস্ট বড় বা চেরুড বড়তে। আপনারা আমাকে যে তথ্য দিয়েছেন তা থেকে আমি কেবল এতটুকুই বের করতে পারি। যদিও তারা পুরোটা বুঝতে পারল না, তবে তার অনুমানগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হল। শিও আর ফোর্স একে অপরের দিকে তাকাল আর মাথা নাড়ল। তারা নিজেদের নথিপত্রগুলো ফেরত নিল আর যাওয়ার জন্য উঠে দাঁড়াল। নিজের সহকারীকে ওই দুই নারীকে বিদায় জানাতে দেখে আইসেনগার্ড তার ভেস্টের পকেট থেকে ব্রোঞ্জের একটা জিনিস বের করল। এটা ছিল একটা খোলা পেপার ব্যাগ বই। বইটার ঠিক মাঝখানে ছিল খাড়া একটা চোখ। আইসেনগার্ড তার রকিং চেয়ারটা দুলিয়ে জিনিসটা ঘষতে ঘষতে বিড়বিড় করে নিজের মনেই বলল, চিল্যাঙ্গুস ব্যাকল্যান্ডে ঢুকে পড়েছে। প্রিৎজ হারবারের কোনো একটা বেসমেন্টে দ্য হ্যাংড ম্যান আলজার উইলসন একটা চেয়ারে বসে ছটফট করতে থাকা একটা লোকের দিকে শীতল চোখে তাকিয়েছিল। এই লোকটার পরনে ছিল নাবিকের মতো পোশাক। তার মাথাটা হালকা নীল জলের একটা আস্তরণে ঢাকা ছিল, আর শ্বাস আটকে রাখার কারণে তার মুখটা বেগুনি হয়ে গিয়েছিল। সে দুই হাত দিয়ে তার মুখের ওপরের আস্তরণটা খামচানোর চেষ্টা করছিল, কিন্তু সে কেবল কয়েক ফোঁটা জলই এদিক ওদিক ছিটকে দিতে পারল। অবশেষে সে আর শ্বাস আটকে রাখতে পারল না, আর হার মানার একটা ইশারা দিল। আলজার হাসল, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে তালি বাজাল। জলের পাতলা আস্তরণটা মিলিয়ে গেল, আর ছোট ছোট ফোঁটায় পরিণত হয়ে মাটিতে ঝরে পড়ল। নাবিকটা একটা লম্বা শ্বাস নিল আর ভীষণ জোরে কেশে উঠল। সে এত জোরে কাশল যে মনে হল তার হৃৎপিণ্ড আর ফুসফুসে টান লেগেছে। লোকটার সামলে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে আলজার পেছনে হেলান দিল। সে মিস্টার ফুলের মতো শান্ত আর ধীরস্থির গলায় কথা বলল, আমাকে বলো, চিল্যাঙ্গুস কেন ব্যাকল্যান্ডে গিয়েছিল? সে ওখানে একটা কাজ শেষ করতে গেছে, তবে আমি বিস্তারিত কিছু জানি না। জলদস্যুটার প্রতিরোধ করার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট ছিল না। সে সততার সাথেই উত্তর দিল, আমি শুধু এটুকু জানি যে সে হয়তো এমন কিছু পেতে পারে যা সে চায়। চিল্যাঙ্গুস একবার আমাদের সামনে বড়াই করে বলেছিল। সে বলেছিল এই কাজটা সফল হলে সে এমন একটা জিনিস পাবে যার স্বপ্ন সে অনেক দিন ধরে দেখে আসছে। 4 জন পাইরেট কিং তখন 5 জন পাইরেট কিং হয়ে যাবে। এমন একটা জিনিস যা পাওয়ার সে স্বপ্ন দেখছে। আলজার ভ্রু কুঁচকাল আর গভীর চিন্তায় ডুবে গেল। সোমবার সকালে ক্লাইন কোনো বিশ্রাম নিল না। সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে লাগল, আর টিঙ্গেনের লাল চিমনির বাড়িগুলো নিয়ে তার খোঁজখবর চালিয়ে গেল। দুর্ভাগ্যবশত সে তার লক্ষ্যের কোনো খোঁজ পেল না। সে দুপুরের দিকে বাড়ি ফিরল। সে গতরাতের বেঁচে যাওয়া খাবার গরম করল আর রুটি দিয়ে সেগুলো খেয়ে 1 ঘণ্টার জন্য ঘুমিয়ে পড়ল। বিকেল 3টা বাজতে যখন 20 মিনিট বাকি, তখন ক্লাইন তার বইটা নামিয়ে রাখল আর আধ্যাত্মিকতার একটা দেয়াল দিয়ে তার ঘরটা সিল করে দিল। এরপর সে আবার ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জগতে প্রবেশ করল। সে প্রাচীন ব্রোঞ্জের টেবিলের সম্মানজনক আসনটায় বসল। নিজের হৃৎস্পন্দনের দিকে কোনো ভ্রুক্ষেপ না করেই সে তার হাতটা দ্য শানকে বোঝানো লাল তারাটার দিকে বাড়িয়ে দিল। সিটি অফ সিলভারে ডেরিক বার্গ অনুশীলনের মাঠে ঘাম ঝরাচ্ছিল। তার দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে গেল, কারণ একটা ঘন কুয়াশা তার চোখের সামনে এসে পড়ল। সে দেখতে পেল মিস্টার ফুল কুয়াশার অনেক গভীরে, অনেক উঁচুতে বসে আছেন। সে থমকে গেল, তারপর সে যা করছিল তা থামিয়ে মাথা নোয়াল। যখন সেই মায়াটা মিলিয়ে গেল, তখন সে মনে মনে নিজের হৃৎস্পন্দন গুনতে লাগল আর দ্রুত তার রূপালী তলোয়ারটা নিয়ে একটা বিশ্রামের জায়গায় চলে গেল। 1000 বার হৃৎস্পন্দনের পর সে নিজেকে একটা বাথরুমে আটকে ফেলল। প্রায় 10 বার শ্বাস নেওয়ার পর সে দেখল লাল আলোটা তার ওপর ফুলে ফেপে উঠেছে আর এক নিমিষেই তাকে গিলে ফেলেছে। ধূসর কুয়াশার উপরে ক্লাইন তার চেয়ারে পেছনে হেলান দিল
আর গোপনে তার স্পিরিট ভিশন চালু করার জন্য বাঁ দিকের মাড়ির দাঁতে দুবার টোকা দিল। সে দেখতে পেল দ্য সানের ইথার বডির একেবারে গভীরে থাকা ছোপ ছোপ রঙগুলো একদম খাঁটি হয়ে উঠেছে, অনেকটা ভোরের আলোর মতো। সে হাসল আর বলল, অভিনন্দন মিস্টার বার্ড। ঠিক একই সময়ে সে দেখতে পেল দ্য সানের চেয়ারের পেছনের তারাগুলো দ্রুত সরে গিয়ে সূর্যের প্রতীকে পরিণত হল। এটা আমার ইচ্ছা ছাড়াই বদলে গেল, যেন এটা সূর্যেরই কোনো একটা প্রতিচ্ছবি। তাছাড়া এই রাজপ্রাসাদ, টেবিল আর চেয়ারগুলো বাদে আমি যেসব জিনিস তৈরি করি সেগুলো এই জগৎ ছেড়ে গেলে আর টিকিয়ে রাখা যায় না। এগুলো খুবই বিশেষ কিছু। ধূসর কুয়াশার উপরের এই জগতে নিশ্চয়ই অনেক রহস্য লুকিয়ে আছে। ক্লাইন ভাবতে ভাবতে তার সামনের সবকিছু ভালোভাবে লক্ষ্য করল। ডেরিক মাথা নিচু করে খুব বিনীতভাবে উত্তর দিল, এসবই আপনার সাহায্যের কারণে সম্ভব হয়েছে। এটা তো কেবল শুরু। মিস্টার ফুল যে জানেন সে ওষুধটা খেয়েছে, এতে সে মোটেও অবাক হল না। ক্লাইন তার রূপালী পকেট ঘড়িটা বের করে সময় দেখল। সে একটু হেসে বলল, তাহলে চলো আমরা আমাদের আড্ডা শুরু করি। মনে রেখো, আমাদের এই জমায়েত হওয়ার হারটা, মানে জমায়েতের মাঝখানের বিরতিটা, ভবিষ্যতেও প্রায় একই রকম হওয়া উচিত। কথা বলতে বলতেই সে জাস্টিস আর দ্য হ্যাংডম্যানকে বোঝানো লাল তারাগুলোর সাথে একটা যোগাযোগ তৈরি করল, আর তারপর তাদের এই বিশাল রাজপ্রাসাদে টেনে আনল। অড্রে হল তার সামনের দৃশ্যটার দিকে তাকাল আর সাথে সাথেই তাকে অভিবাদন জানাল। শুভ বিকেল মিস্টার ফুল। আমার কাছে সম্রাট রোজেল গুস্তাভের ডায়েরির একটা পাতা আছে। শুভ বিকেল মিস্টার সান। তুমি কি টেলিপ্যাথিস্টের ফর্মুলাটা পেয়েছ?